শুভেচ্ছা। বাঙালিয়ানার শাইনহের সংবাদে স্বাগত। খুমি বাংলাদেশে অন্যতম ব্যবহৃত একটি ভাষা। বিশ্বজুড়ে প্রায় ৭০,০০০ আর বাংলাদেশে প্রায় ২০,০০০ মানুষের মাতৃভাষা খুমি। বাংলাদেশের বান্দরবান জেলায় প্রচলিত ভাষা এটি। এছাড়াও মিয়ানমারের চীন রাজ্যে এ ভাষা বহুল প্রচলিত। খুমি জনগোষ্ঠী এ ভাষায় কথা বলে। ভাষাটির লিখিত রূপ নেই। বাংলাদেশের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্যের অন্যতম সম্পদ এই ভাষাটি। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরে নানানভাবে ঘটেছে সাংবাদিক নিপীড়নের ঘটনা। এ নিয়ে বাঙালিয়ানায় দেখবেন সিরিজ প্রতিবেদন। আজ থাকছে প্রতিবেদনের প্রথম পর্ব। রমজান আসার আগেই বাজারে কৃত্রিমভাবে সংকট তৈরি করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। উৎসবে বিশ্বজুড়ে দেওয়া হয় ছাড়, আর বাংলাদেশে জন্ম নেয় আতঙ্ক। ১.৫ বছর পর বাংলাদেশে দায়িত্ব নিল নির্বাচিত ও গণতান্ত্রিক সরকার। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের আমলে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের আটক, মামলা দেওয়া, বিনা বিচারে আটকে রাখা, হেনস্থা করা যে কোনো সরকারের আমলের চেয়ে বেড়েছে বলে পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে। এই ১.৫ বছরে বহু সাংবাদিককে করতে হয়েছে কারাবরণ। দেশের প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকরাও এর বাইরে ছিলেন না। অবশ্য সরকারের তথ্য উপদেষ্টা শেষ সময়ে এসে দাবি করেছেন, তারা কথা বলার অপরাধে কোনো সাংবাদিককে গ্রেফতার করেননি। ২০২৪-এর গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেয়। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে দেশব্যাপী আগস্ট থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ১৩০ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তী বছরেও অর্থাৎ ২০২৫ সালে ৫২ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়। ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ১১৮ জন সাংবাদিক নিপীড়নের শিকার হন এবং ৪ জন সাংবাদিকের মৃতদেহ উদ্ধার হয়। সম্প্রতি মানবাধিকার সহায়তা সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্যমতে অন্তর্বর্তী সরকার আমলে ১৭ মাসে সাংবাদিকদের ওপর ৪২৭টি হামলায় ৬ জন নিহত হন। এছাড়াও ৮৩৪ জন নির্যাতন ও হয়রানির শিকার হন। নিপীড়ন ব্যবস্থার বিলোপ চেয়েছিল পুরো দেশের মানুষ। অন্তর্বর্তী সরকার তার বিলোপ তো করেইনি, বরং তথ্য দেখে বোঝা যায় তারা সেই ব্যবস্থায় পুনরায় ব্যবহার করতে শুরু করেছিল। এই ক্ষেত্রে তারা ছিল সুচতুর। সরাসরি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা কিংবা নিপীড়ন করা না হলেও নন স্টেট অ্যাক্টররা পুরো সময় জুড়ে সে কাজটি করে গেছে। বাংলাদেশের বৃহৎ দুটি গণমাধ্যমের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে জিয়াফত আয়োজন করতে দেখা গেছে এই সময়ে। সরকার এই বিশৃঙ্খলকারীদের বিরুদ্ধে কোনো শক্ত পদক্ষেপ নেয়নি। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কিংবা সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন গণমাধ্যমে চাপ প্রয়োগ করে স্বৈরাচারের দোসর ট্যাগ দিয়ে অনেককে চাকরিচ্যুত করার অভিযোগও আছে। জুলাই আন্দোলনের অন্যতম নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি একটি টেলিভিশনের মালিককে তালিকা দিয়ে কয়েকজন সাংবাদিককে চাকরিচ্যুত করার চাপ প্রয়োগ করেন। যদিও তিনি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন। সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জের ধরে ৩ জন সাংবাদিকের চাকরি চলে যায়। গণমাধ্যমের রিপোর্ট থেকে জানা যায়, তারা যেসব প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন মবের ভয়ে চাকরিচ্যুত করতে বাধ্য হয়, কারণ ফেসবুকে ঘোষণা দিয়ে সেসব প্রতিষ্ঠান ঘেরাও ও হামলার হুমকি দেওয়া হয়। সরকার থেকে জানানো হয়, ওই ৩ সাংবাদিকের চাকরিচ্যুত হওয়ার পেছনে সরকারের কোনো দায় নেই। সরকারের নির্বাক অবস্থান প্রমাণ করে তারা ঘটনাগুলোকে সমর্থন জুগিয়েছে। এদের অনেকের সঙ্গে সরকারের যেমন পরোক্ষ সম্পর্ক আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে সম্পর্ক না থাকলেও সরকার নীরব ভূমিকা পালন করেছে। রমজান মাসে যেখানে সংযম এবং ত্যাগের শিক্ষা পাওয়ার কথা, সেখানে বাংলাদেশের বাজার পরিস্থিতি অনেক সময় সাধারণ মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এটি একটি বড় বিপরীত্য যে বিশ্বের অনেক মুসলিম ও অমুসলিম দেশে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর বিশেষ ছাড় বা ডিসকাউন্ট দেওয়া হয়, অথচ বাংলাদেশে চিত্রটি উল্টো। ক্রেতা হিসাবে আপনার এ যাবৎ পর্যন্ত আমি যেই রমজানগুলো দেখছি, তাতে মূলত আসলে আমাদের ব্যবসায়ীদের মধ্যে একটা লোভ, অধিক মুনাফা লাভের আশায় তারা যে জিনিসপত্র, যে প্রয়োজনীয় জিনিসপত্রের
যেভাবে বাধাই করে রমজানের আগে, এটা কৃত্রিম একটা সংকট তৈরি করে, এবং এই কৃত্রিম সংকট তৈরি হওয়ার কারণেই এটা একটা সিন্ডিকেট হয়, এবং এই সিন্ডিকেট এই দামটা বাড়ায় এবং জনগণকে দুর্ভোগে ফেলায় তারা, এবং তার সাথে এই যে ধরনের জিনিসের দাম বাড়ায় এর সাথে যুক্ত যে সকল মানুষ, তারা রাজনৈতিক ছত্রছায়া ছাড়া তো আসলে এগুলো বাজার নিয়ন্ত্রণ তো অনিয়ন্ত্রিতও হতে পারে না। বাংলাদেশে রমজান আসার আগেই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়িয়ে দেয়। বিশেষ করে ছোলা, চিনি, তেল এবং বেগুনের মতো পণ্যের চাহিদা বাড়ার সুযোগ নিয়ে বাজার অস্থির করা হয়। যেখানে বিদেশের সুপার শপগুলোতে উৎসবের মৌসুমে ক্রেতাদের স্বস্তি দিতে মুনাফা কমিয়ে দেয়, সেখানে বাংলাদেশের বাজারে সরবরাহ ঘাটতি বা আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির অজুহাতে সাধারণ মানুষের পকেট কাটা হয়। এ ব্যাপারে একজন খুচরা ব্যবসায়ী বলছেন, এখানে এর জন্য দায়ী আমার মনে হয় সিন্ডিকেটের একটা বিষয় থাকে, আবার দেখা যাচ্ছে যে মধ্যস্বত্বভোগী, এবং সর্বোপরি আমাদের ব্যবসায়ীদের মন মানসিকতার বিষয়টা এখানে থাকে। ছাড় দেওয়ার মন মানসিকতা বা রমজানে মানুষের উপকার করার একটা বিষয়ে যদি কাজ করে তাহলে এই জিনিসগুলো ঘটতো না। বাজার পর্যবেক্ষণ করে বাজার অস্থিতিশীল হওয়ার মূল কারণগুলো যা পাওয়া যায় তা হলো মজুতদারি, অর্থাৎ অধিক মুনাফার আশায় ব্যবসায়ীরা পণ্য গুদামজাত করে রাখে। মধ্যস্বত্বভোগী অর্থাৎ উৎপাদনকারী ও ভোক্তার মাঝে যারা ব্যবসায়িক ভূমিকা পালন করে মুনাফা নিয়ে দাম বাড়ায়। আর ৩ নম্বরটি হলো তদারকির অভাব বা বাজার মনিটরিং ব্যবস্থা সবসময় কার্যকর না থাকা। সেই খুচরা ব্যবসায়ী আরও বলেন, সারা দেশে সারা বছর যখন একটা জিনিসের দাম স্থিতিশীল থাকে, কিন্তু রমজানে আসতে দেখলেই যেন বেশি মুনাফা করতে হবে, বেশি দাম ধরাতে হবে, এই টেন্ডেন্সিটা আমার মনে হয় করা আমাদের ঠিক না ব্যবসায়ীদের। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা। 18 ফেব্রুয়ারি বুধবার বেলা 11টায় প্রথমে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে তিনি মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর নতুন প্রধানমন্ত্রী সেখানকার পরিদর্শন বইয়ে সইয়ের পাশাপাশি বৃক্ষরোপণ করেন। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি জিয়ারত করবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে যান তারেক রহমান। বুধবার বেলা 12টা 35 মিনিটে তিনি সচিবালয়ে যান। এদিন বিকেলে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। 1.5 বছর পর দেশের দায়িত্ব ফিরে পেল রাজনৈতিক ও নির্বাচিত সরকার। তারা শহীদ হয়েছিলেন মায়ের ভাষার জন্য শহীদ। সেই শহীদদের একজন শফিউর রহমান। ভাষা শহীদদের নিয়ে বাঙালিয়ানার বিশেষ সিরিজ প্রতিবেদনে আজ দেখবেন শহীদ শফিউরকে নিয়ে বিশেষ প্রতিবেদন। দেখতে ক্লিক করুন আই বাটনে। পারমাণবিক আলোচনার মূলনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় পৌঁছেছে ইরান। ইরান বলেছে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য যুক্তরাষ্ট্রের সাথে মূল নীতিগুলো নিয়ে তারা একটি সমঝোতায় পৌঁছেছে। জেনেভায় পরোক্ষ আলোচনার পর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান এ সংক্রান্ত আরও কাজ বাকি আছে, তবে যুক্তরাষ্ট্র বলেছে অগ্রগতি হয়েছে। এই আলোচনায় মধ্যস্থতাকারী দেশ ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেছেন ভালো অগ্রগতি নিয়ে আলোচনা শেষ হয়েছে এবং এতে কারিগরি বিষয়গুলোর পাশাপাশি সাধারণ করণীয়গুলো চিহ্নিত করা হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে প্রাণঘাতী দমন অভিযানের পর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকির প্রেক্ষাপটে এবারের আলোচনা অনুষ্ঠিত হলো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছেন তার বিশ্বাস ইরান একটি চুক্তি করতে চাইছে। 17 ফেব্রুয়ারি মঙ্গলবার সুইজারল্যান্ডে ওমানের রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত আলোচনার আগে ইরান জানিয়েছিল তারা তাদের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্র আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে গুরুত্ব দেবে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এর একটি অংশ 17 ফেব্রুয়ারি সামরিকভাবে বন্ধ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সামরিক মহড়ার নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এমন সিদ্ধান্ত এসেছে এমন সময় যখন যুক্তরাষ্ট্র ও ইরান সুইজারল্যান্ডের জেনেভা শহরে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে আলোচনায় বসেছে। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর জ্বালানি বিশ্ববাজারে পৌঁছানোর অন্যতম প্রধান সমুদ্রপথ এই প্রণালী। 2025 সালে প্রতিদিন প্রায় 1,30,00,000 ব্যারেল অপরিশোধিত তেল এ পথ দিয়ে পরিবাহিত হয়েছে, যা বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত মোট ক্রুডের প্রায় 31%। ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আজ বুধবার বেলা 11:15টার দিকে শেরপুর ময়মনসিংহ মহাসড়কের বালিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে সেনাবাহিনী তাদের ক্যাম্প কার্যক্রম শেষ করে ফুলপুর থেকে ময়মনসিংহ ফিরছিল। পথে বালিয়া মোড়ে শেরপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনী ট্রাক ও যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহত হন কমপক্ষে 15 জন। আহত ব্যক্তিদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল করিম এবং যাত্রীবাহী বাসের চালক আব্দুল বাসেত মারা যান। যে খুনের অপরাধ তিনি করেননি, সেই দায়ে জীবনের দীর্ঘ 4 দশক কেটেছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। গত বছরের অক্টোবরে যখন পেনসিলভেনিয়ার কারাগার থেকে নির্দোষ হিসেবে মুক্তির প্রহর গুনছিলেন 64 বছর বয়সী সুব্রামানিয়াম শুভু ভেদাম, ঠিক তখনই ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কারাগারের ফটক দিয়ে মুক্ত মানুষ হিসেবে বেরিয়ে আসার পরিবর্তে তাকে আবারও আটক করে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ আইস। শুভু ভেদাম যখন শিশু ছিলেন তখন ভারত থেকে সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। দীর্ঘ 40 বছর পর তার বিরুদ্ধে আনা খুনের অভিযোগ আদালত থেকে খারিজ হয়ে যায়। কিন্তু তার আইনজীবীর তথ্য মতে কয়েক দশক পুরনো একটি ডিপোর্টেশন আদেশের অজুহাতে তাকে আবারও বন্দী করা হয়। 1980-এর দশকের দিকের কথা। বন্ধু ও রুমমেট টমাস কিনসারকে খুনের দায়ে শুভু ভেদামের সাজা হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। প্রায় 40 বছর তিনি কারাগারের 4 দেয়ালের মাঝে বন্দী ছিলেন। কিন্তু শুভু বরাবরই দাবি করে আসছিলেন তিনি এই খুন করেননি। অবশেষে 4 দশক পর জানা গেল শুভু নির্দোষ ছিলেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। দেশের বাজারে কমেছে আরও কমল সোনার দাম। আজ 18 ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানায়, সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ 3,281 টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে 22 ক্যারেট সোনার ভরির দাম কমে 2,55,543 টাকায় নেমে এসেছে, যা গতকাল মঙ্গলবার ছিল 2,58,824 টাকা। বাজুসের নির্ধারিত দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,43,911 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,09,077 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,71,111 টাকা। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। ভারত পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাব এখন ক্রিকেটেও স্পষ্ট। 2013 সালের পর থেকে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না দুই প্রতিবেশী দেশ। এমনকি আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টেও একে অন্যের দেশে খেলতে যায় না তারা। তারই প্রভাবে দুটি বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক সত্ত্ব হারানোর শঙ্কায় পড়ে গেছে ভারত। 2029 চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ভারত। এরপর বাংলাদেশের সঙ্গে যৌথভাবে 2031 ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে তারা। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম দ্য এজ জানিয়েছে, এশিয়ান দেশটি থেকে দুটি টুর্নামেন্টই সরিয়ে নেওয়ার বিষয়ে ভাবছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে চুক্তি অনুযায়ী কোনো বৈশ্বিক টুর্নামেন্ট ভারত ও পাকিস্তান একে অপরের দেশে গিয়ে খেলবে না। ভারত থেকে আইসিসির দুটি টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার ভাবনার মূল কারণ এটাই। এই চুক্তির ফলে ভারত ও পাকিস্তানের জন্য অতিরিক্ত ভ্রমণের ব্যবস্থা করতে হয়। পাশাপাশি হোটেল এবং অন্যান্য লজিস্টিক জটিলতা তো আছেই, তাতে বাড়তি খরচ করতে হচ্ছে আইসিসিকে। সব মিলিয়ে ভারত পাকিস্তানের এই দ্বন্দ্বে রীতিমতো বিরক্ত হয়ে উঠেছে আইসিসি, দাবি দ্য এজের।
প্রতিবেদনে দ্য এজ আরও জানিয়েছে, এই দুটি দেশের জন্য বিশেষ ব্যবস্থায় কোনো টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে না আইসিসি। শেষ পর্যন্ত ভারত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওয়ানডে বিশ্বকাপ সরে গেলে আয়োজনের দৌড়ে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া, দাবি দেশটির সংবাদ মাধ্যমের। বাঙালিয়ানা শায়নহীর সংবাদ শেষ হলো। ধন্যবাদ।